দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা নিয়ে আলোচনা করব। তো কবিতা আলোচনা করার আগে আমরা শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে একটু জেনে নিই। শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1995 খ্রিস্টাব্দে শক্তি চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেছিলেন। তো শক্তি চট্টোপাধ্যায়ের কবি প্রকৃতি, তিনি গদ্য এবং পদ্য উভয়ই লিখেছেন। তবে শক্তি চট্টোপাধ্যায় বিশেষ খ্যাতি লাভ করেছেন কবিতা লেখার জন্য। তো তার কবিতা আলোচনা প্রসঙ্গে, আমি দেখি কবিতা আলোচনা প্রসঙ্গে একটি কথা আমাদের জানতেই হবে যে শক্তি চট্টোপাধ্যায় এমন একজন কবি যিনি অনেকটা বলা যায় প্রকৃতি প্রেমিক কবি। তিনি নিজের অন্তরে প্রকৃতির প্রতি অদম্য ভালোবাসা অনুভব করেছেন। তিনি প্রকৃতির কোলে বারবার ছুটে গেছেন। পাহাড়, অরণ্য, জঙ্গলে তিনি বারবার ছুটে গিয়ে অরণ্য জীবনের এবং প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি তিনি গ্রহণ করেছেন। আমরা জানব যে উত্তরবঙ্গ হিমালয়ের যে পাহাড়ি সৌন্দর্য, সেই সৌন্দর্যে দীর্ঘদিন কবি সেখানে বারবার ছুটে গিয়ে সেই অরণ্য জীবনের সৌন্দর্য এবং অনুভূতিকে তিনি গ্রহণ করেছেন। তো আমরা তার কবিতার বিভিন্ন অন্যান্য আরও বৈশিষ্ট্য আছে, তবে একটি বৈশিষ্ট্য আমরা এখানে জানলাম যে তিনি প্রকৃতি প্রেমিক কবি। প্রকৃতির মধ্যে তিনি থাকতে ভালোবাসেন। তো এই ভূমিকাটুকু আমরা নিয়ে আমি দেখি কবিতাটা পড়তে চলে যাব। তার আগে আমরা জানব যে আমি দেখি কবিতার উৎস। আমি দেখি কবিতাটি অঙ্গুরি তোর হিরণ্য জল 1967 সালে প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তীকালে যেতে পারে কিন্তু কেন যাব কাব্যগ্রন্থেও কবিতাটি ঢুকে যায়। যদি প্রশ্ন আসে যে আমি দেখি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যদি যে কোনো একটা লেখা যায় তাহলে আমার মনে হয় সঠিক হবে। আচ্ছা, এবার আমরা কবিতার আলোচনায় চলে যাই। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। আসলে এই কবিতা আলোচনা করতে গিয়ে আমাদের বর্তমান সময়ে এবং বর্তমান যে সভ্যতার অগ্রগতি এবং তার ফলে যে সভ্যতা এবং পৃথিবীর যে বিনাশ অবশ্যম্ভাবী হতে চলেছে, সে কথা বলতেই হয়। আমাদের শহর জীবন এবং নাগরিক স্বাচ্ছন্দ্য, কথায় বলা যায় যে ধ্বংসাত্মক উন্নতির জন্যই পৃথিবী আজকে বিনাশের সম্মুখীন। আমরা যদি খুব দ্রুত আমরা নিজেরা সচেতন না হই, পৃথিবীকে বাঁচানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু পৃথিবী আর বেশি দিন বাঁচবে না। বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা বারবার সতর্ক করছেন আমাদেরকে পরিবেশ দূষণকে থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য। তো শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটি, আমি দেখি কবিতাটি অনেকটা এই প্রসঙ্গেই লেখা। কবিতা পড়তে পড়তে আমরা দেখতে পাবো যে কবি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কবি আবেদন করছেন আমাদের কাছে যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা। কবি বলতে চাইছেন এখানে যে আমাদের অবহেলায় এবং অগোচরে পথের চারিধারে যে বিভিন্ন ধরনের গাছগুলো অযত্নে অবহেলায় পড়ে থাকে, কবি বলছেন সেই গাছগুলোকে তুলে এনে বাগানে বসাতে হবে। কারণ কবি বলছেন যে আমার দরকার শুধু গাছ দেখা। অর্থাৎ কবি এখানে শহরে থাকতে থাকতে কবি শহরের একঘেয়েমিতে কবি
শহরের একঘেয়েমিতে কবি থাকতে থাকতে অবসন্ন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তার দরকার গাছ দেখা। আসলে গাছ মানুষের জীবনে প্রাণের নতুন উদ্দীপনা তৈরি করে। আচ্ছা, গাছের সঙ্গে বৃক্ষের সঙ্গে মানুষের একটা আত্মিক যোগাযোগ আছে। তাই শহর জীবনের একঘেয়েমি এবং অবসন্নতা কাটাতে কবির প্রয়োজন গাছ দেখা। তাই কবি বলেছেন যে গাছগুলো বাগানে তুলে এনে বসাও। গাছের সবুজটুকু শরীরের দরকার। এর জৈবিক কারণেই মানুষের সঙ্গে বললাম যে মানুষের সঙ্গে গাছের একটা একটা সম্পর্ক আছে। মানে সেই আদিকাল থেকে যদি আমরা দেখি যে মানুষের আতিথেয়তা বহন করেছিল কিন্তু অরণ্য জীবন। এই মানুষের পৃথিবীতে মানুষ আবির্ভাবের পূর্বে কিন্তু বৃক্ষের সৃষ্টি হয়েছিল। বৃক্ষের সৃষ্টি না হলে মানুষ কিন্তু পৃথিবীতে এক মুহূর্ত টিকতে পারতো না। তাই মানুষের যাবতীয় প্রয়োজন কিন্তু পূরণ করে ওই গাছ। তাই গাছ এবং গাছ ছাড়া কিন্তু মানুষের এক মুহূর্ত চলতে পারে না। এবং গাছের সঙ্গে মানুষের যে একটা আত্মিক যোগ আছে, সেই আত্মিক সংযোগ যখন ছিন্ন হয়ে যাবে, সেই মানুষ কিন্তু মলিন এবং বিবর্ণ হতে বাধ্য। সে কিন্তু প্রাণহীন হয়ে যেতে পারে। সেই জন্য কবি বলছেন যে আমার গাছের সবুজটুকু শরীরের দরকার। এবং কেন শরীরের দরকার সেটা তোমরা বুঝতে পারলে। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আরোগ্য অর্থাৎ রোগ মুক্তির জন্য সবুজেরও ভীষণ দরকার হয়। আমি বললাম যে নাগরিক জীবনের যে বিভিন্ন রকমের নেতিবাচক যে দিকগুলো আছে, সেই জন্য মানে দূষণ কথায় কি নগর জীবনে কি হয়, নগর জীবনে মানুষ চলতে চলতে সেখানে নাগরিক স্বাচ্ছন্দ্য সবই সুবিধা থাকলেও কিন্তু মানুষ একদিক থেকে ভীষণ বঞ্চিত হয়। সেটা কি, যে সেটা হলো যে মানুষ প্রকৃতির সান্নিধ্য হারিয়ে ফেলে। আর কি, যে নগর জীবনে ভীষণ দূষণ, মলিনতা নগর জীবনকে গ্রাস করে। নগর জীবনের বিবর্ণতা কিন্তু আছেই। তো সেই সমস্ত কারণের জন্য মানুষ কিন্তু রোগগ্রস্ত হয়ে পড়ে। আর রোগগ্রস্ত মানুষের জন্য কিন্তু গাছের সবুজ একটা আরোগ্য আনতে কিন্তু গাছ কিন্তু বিভিন্নভাবে সাহায্য করে। তাই কবি বলছেন যে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন। আমি বলেছি এর আগে যে কবি প্রকৃতি প্রেমিক। তিনি প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে তিনি বারবার প্রকৃতির কোলে ছুটে গেছেন। তাই কবি যখন এখন দীর্ঘদিন শহরে আবদ্ধ হয়ে আছেন, তাই কবি বলছেন বহুদিন জঙ্গলে কাটেনি দিন। অর্থাৎ কবি অনেকবার তিনি জঙ্গলের মধ্যে হয়তো দিন কাটিয়েছেন। সেখানে পাখির আওয়াজ, নদীর বয়ে চলার শব্দে কবি কিন্তু উজ্জীবিত, প্রাণদীপ্ত হয়ে উঠতেন এবং তিনি তার বিষণ্ণতা কাটিয়ে আবার প্রাণ স্পন্দন ফিরে পেতেন নিজের মধ্যে। তাই তিনি বারবার প্রকৃতির মধ্যে ছুটে যেতেন। কিন্তু কবি বলছেন যে এখন অনেক দিন হলো তিনি জঙ্গলে যাননি। অর্থাৎ জঙ্গলে যাননি মানে প্রকৃতির সান্নিধ্য তিনি পাননি। বহুদিন শহরেই আছি। কবি হয়তো স্বীকারই করছেন যে শহরেই আছে দীর্ঘদিন। শহরে তো আর অত প্রাকৃতিক ছোঁয়া নেই, অত তো গাছপালার প্রাচুর্য নেই। তাই শহরে আছে এবং সেখানে থেকেই কবি যেন অবসন্ন হয়ে পড়ছেন। শহরে একঘেয়েমি তার ভালো লাগছে না। তিনি বলছেন যে কেন শহরের মধ্যে বৃক্ষের অভাব। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের একটা অসুখ আছে। কবি বলছেন যে শহরের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, কারখানা স্থাপনের প্রয়োজনে, বড় বড় অট্টালিকা স্থাপনের প্রয়োজনে, রাস্তাঘাট সড়ক নির্মাণের প্রয়োজনে কিন্তু গাছ কেটে ফেলতে হয়। এটা হচ্ছে শহরের অসুখ। এবং সেই জন্য এই শহরের অসুখটাই হলো যে হাঁ করে কেবল সবুজ খায়, অর্থাৎ সবুজকে নিধন করে, স্বেচ্ছাচারিতা ঘটায় কিন্তু মানুষ এখানে। মানুষ ভুলে যায় যে গাছের প্রয়োজনীয়তা কতটা। সেই কথা ভুলে গিয়ে স্বেচ্ছাচারের মতো তারা গাছ কেটে শেষ করে ফেলে। এটা হচ্ছে শহরের অসুখ। সবুজের অনটন ঘটে। আর গাছ কাটলে তো সবুজের অনটন ঘটবেই, কারণ গাছের মধ্যেই তো সবুজ। এক কথায় শহর জীবনের প্রসারতা এবং শহর জীবনের স্বাচ্ছন্দ্য আনতে কিন্তু প্রাকৃতিক জীবনের বিনাশ ঘটে যাচ্ছে।
তারপরে কি দেখিয়েছি আমরা, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, চোখ তো সবুজ চাই। কবি বারবার বলছেন যে গাছ বাগানে বসাতে হবে, এবং কবি গাছ দেখতে চাইছেন, আর চোখ তো সবুজ চাই। মানে আমরা জানি যে চোখেরও ভীষণ সবুজের দেখার দরকার হয়। শহরের যে রঙিন রঙিন জীবন, সেই জীবনে কিন্তু চোখ ঝলসে যেতে পারে, অর্থাৎ চোখের দৃষ্টিশক্তির ক্ষীণতা কিন্তু ঘটতে পারে। তাই কবি বলছেন চোখ সবুজ চাই, মানে দীর্ঘদিন ধরে শহরে থাকতে থাকতে চোখ যেমন কেমন ক্লান্ত হয়ে পড়ে, তার প্রয়োজন হয়ে পড়ে সবুজ দেখার। সবুজ আমরা জানি যে সাধারণ জ্ঞানেই আমরা জানি যে সবুজ গাছপালার সান্নিধ্যে থাকলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে। তাই কবি এখানে বলছেন চোখ তো সবুজ চাই, চোখ অর্থাৎ শহরের রঙিন জীবন চাই না, চোখ সবুজই চাই, যাতে তার দৃষ্টিশক্তির দৃষ্টিশক্তি ভালো থাকে। দেহ চাই সবুজ বাগান, দেহ সবুজ বাগান চাই। ওই যে বললাম যে মানুষের সঙ্গে প্রকৃতির একটা আত্মিক যোগাযোগ আছে। যদি প্রকৃতির কাছ থেকে দীর্ঘদিন মানুষ দূরে সরে থাকে, তাহলে সে ক্লান্ত এবং অবসন্ন হতে বাধ্য। তাই গাছের সান্নিধ্য কিন্তু মানুষের দরকারি হয়ই। সেই জন্য বলছে দেহ চাই সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। তাই কবি বলছেন যে গাছের আনার প্রয়োজন ভীষণ আছে, এবং বাগানে বসাতে হবে, কবি দেখতে চাইছেন। তাহলে আমরা সংক্ষেপে কবিতাটির ওভারঅল এটা আলোচনা করে দিলাম। কবিতার সামগ্রিক আলোচনার পরে এবার আমরা দেখে নেব মানে এই কবিতার বেশ কতগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে, সেই লাইনগুলোর ব্যাখ্যা বা তাৎপর্য আমরা দেখে নিয়ে আজকের এই আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতার আলোচনা শেষ করব। তো যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আমাদের ব্যাখ্যা বা তাৎপর্য জানতেই হবে, সেই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা লাইনগুলোর মধ্যে প্রথমেই যেটা লাইন আসবে সেটা হচ্ছে গাছগুলো তুলে আনো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। বাগানে বসাও, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কবি কেন এমন আবেদন করেছেন, এখান থেকে প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, এই লাইনটা। তারপরে হচ্ছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, দেহ চাই, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। এই লাইনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা এই লাইনগুলোর একটু ব্যাখ্যা তাৎপর্য আমরা জেনে নিই। প্রথমে আমরা যে ব্যাখ্যাটা জানবো সেটা হলো যে চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, এই লাইনটার ব্যাখ্যা আমরা জেনে নিই। তারপরে আমরা পরবর্তী এই লাইনগুলোর ব্যাখ্যা আমরা বলবো। শেষে আমরা গাছ তুলে আনো কেন কবি এমন আবেদন করেছেন সে কথাও আমরা সেটা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, এমন বলার কারণ কি। আসলে মানুষের সাথে গাছের সম্পর্ক চিরকালীন। আদিকাল থেকেই মানুষ বৃক্ষের উপর নির্ভর করে বেঁচে আছে। বৃক্ষ তরুলতার সাথে মানুষের নিবিড় যোগাযোগ। বৃক্ষবহুল প্রাকৃতিক পরিবেশে মানুষের দৈহিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে, সেটা আমরা জানি। গাছপালার সাথে নিবিড় সম্পর্ক থাকলে মানুষের মন তরতাজা ও জীবনী শক্তিতে ভরপুর থাকে। তাই সবুজের যখন অনটন ঘটে, তখন মানুষের প্রাণের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা হারাতে হারাতে বিষণ্ণ ও প্রাণহীন হয়ে পড়ে। প্রাণহীনতা সবুজহীন শহরের সবথেকে বড় অন্ধকার দিক। তাই কবি আলোচ্য উক্তিটি করেছেন। আর তারপরে হচ্ছে শহরের
শেষে আমরা এই লাইনটা বলবো, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। আমি কবিতার মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মানুষ এখন নগরমুখী, নগরায়নের বিস্তার ঘটছে বিপুলভাবে। নগরায়নের জন্য মানুষ নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য মানুষ এখন শহরমুখী। দলে দলে মানুষ নগরে গিয়ে বসবাস করছে। নগরে স্বাচ্ছন্দ্য এবং গৃহ নির্মাণের জন্য, বিলাসবহুল জীবনযাপনের জন্য, মানুষের ভোগ্যপণ্য তৈরি করার জন্য ভীষণ প্রচুর পরিমাণে জমির প্রয়োজন হয়ে পড়ছে। তাই সেই জমি নিতে গিয়ে দেখা যাচ্ছে যে শহরের যে সমস্ত ওই অঞ্চলে যে সমস্ত অরণ্য অঞ্চল, যে সমস্ত গাছপালা বৃক্ষ ছিল, সেগুলোকে কাটতে হচ্ছে। এই জন্য কবি বলেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, অর্থাৎ শহর যেখানেই নির্মাণ হবে সেখানে সবুজের চিহ্ন থাকবে না, কারণ সবুজ গাছপালার জায়গার প্রয়োজনের জন্য গাছপালাকে কেটে ফেলতে হচ্ছে। এটা শহরের প্রধান অসুখ, এবং শহর এই জন্যই হাঁ করে সমস্ত গাছপালা অর্থাৎ সবুজগুলোকে খেয়ে ফেলছে। আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। এবার এই লাইনটা আমরা দেখে নিই। কবি জানেন যে অরণ্য প্রকৃতির সাথে মানুষের সুগভীর নিবিড় অচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। শহর মানে তো প্রাণহীনতা, নিরাশতা। শহরের ক্লান্তি, ব্যস্ততা কবিকে ভীষণ পীড়া দেয়। কবি ব্যথিত হয়ে পড়েন যখন কংক্রিটের সম্প্রসারণে নির্বিচারে বৃক্ষছেদন হয়ে পড়ে। শহরের সভ্যতা বা যান্ত্রিক জীবন বন কেটে বসত নির্মাণ করে এবং এইভাবে গোটা বিশ্বকে এক ভীষণ ভয়ানক সমস্যার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বৃক্ষহীন, সবুজহীন শহরের জীবনে তাই লোভ, ব্যস্ততা, নেতিবোধ, জীবন বিরূপতা, বিষণ্ণতা এক বিরাট অসুখ। কবি মনে করেন শহরের এই সমস্ত অসুখের আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। এবার আমরা এই লাইনটা দেখে নিই। তোমরা বুঝতে পারছো যে সমস্ত লাইনগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই লাইনগুলো থেকেই তোমরা বুঝতে পারছো কেন গাছ তুলে আনো বাগানে বসাও। অর্থাৎ কবি দীর্ঘদিন শহরে বসবাস করছেন এবং শহরের যে সমস্ত অসুখ কবি লক্ষ্য করেছেন, শহরের যে সমস্ত অন্ধকার দিকগুলো কবি লক্ষ্য করেছেন, তার নির্মূল করার জন্য একমাত্র প্রয়োজন হচ্ছে গাছের। আমি এটা যদি আরও বিস্তারিত বলি তাহলে বলতে হবে যে শহরে তো গাছের বা বৃক্ষের খুব অনটন ঘটে গেছে, কারণ শহর নির্মাণ করার জন্য বৃক্ষের ছেদন করতে হয়েছে। যেখানে অরণ্য ছিল সেখানে আজকে শহরের ইমারত দাঁড়িয়ে আছে, বিরাট বিরাট অট্টালিকা দাঁড়িয়ে আছে। তাই সবুজহীন শহরের জীবনের যে সমস্ত অসুখগুলো দেখা দেয়, আমি এর আগের কোশ্চেন আলোচনা করার সময় বললাম যে প্রাণহীনতা, নিরসতা, শুষ্কতা, ব্যস্ততা, নীতিবোধ, বিষণ্ণতা মানুষকে গ্রাস করে। তো এই সমস্ত শহর জীবনের এই সমস্ত অন্ধকার দিকগুলো থেকে বাঁচার উপায় একমাত্র কিন্তু গাছ। তাই কবি বলেছেন যে যেখান থেকে পারো তোমরা গাছ তুলে এনে বাগানে বসাও, কারণ গাছের সম্পর্ক, গাছের আবেশ ছাড়া, গাছের সঙ্গে সম্পর্ক ছাড়া মানুষ কিন্তু সুস্থ থাকতে পারবে না। তাই কবি বলেছেন যে গাছ তুলে আনো বাগানে বসাও। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পারলে। আগামী দিন আবার আগামী কোনো ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।